সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সারা পৃথিবীর মানুষ যে সংকট কাল অতিক্রম করছে, সেই সংকটকে নানাভাবে মোকাবেলার চেষ্টা চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি অর্থনীতিকে সচল রাখার এবং শিক্ষা কার্যক্রমকে সচল রাখার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে সারা দেশের শিক্ষার্থীদেরকে ঘরে বসে তাদের পাঠ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে তাদের স্বার্থের কথা বিবেচনা করে এই অনলাইন ক্লাসের আয়োজন করেছেন। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একজন শিক্ষক হিসেবে, শিক্ষা পরিবারের একজন সদস্য হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই ব্যবস্থাটি করেছেন এবং শিক্ষার্থীদেরকে ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা গ্রহণ করে অনলাইনে ঘরে বসে পাঠ কার্যক্রম অংশগ্রহণ করার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। আমরা বাংলা বিষয়ে স্নাতক সম্মান কোর্স অর্জনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ সমূহে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি বিশেষভাবে। আজকে আমরা আলোচনা করব তোমাদের 2-2-1-0-0-1 কোর্স করে বাংলা সাহিত্যের ইতিহাস 1 কোর্সের সর্বশেষ ক্লাস নাচ সাহিত্য, মরসিয়া সাহিত্য, লোক সাহিত্য এবং কবিওয়ালা ও শায়ের এদের। আমরা যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনায় যে ক্লাসগুলো তোমাদের জন্য প্রস্তুত করে উপস্থাপন করার কথা তার মধ্যে এটি সর্বশেষ ক্লাস এবং আমরা ইতিমধ্যে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি আরো বেশি সংখ্যক ক্লাস আমরা করতে পারতাম, হয়তো নাচ সাহিত্য নিয়ে একটি ক্লাস, মরসিয়া সাহিত্য নিয়ে একটি ক্লাস, লোক সাহিত্য নিয়ে একটি ক্লাস, এমনকি কবিওয়ালা ও শায়েরদের নিয়ে আরেকটি ক্লাস নেওয়া যেত, কিন্তু সীমাবদ্ধতার কারণে সময়েরও একটি বাধ্যবাধকতা রয়েছে, যে কারণে সংক্ষিপ্ত পরিসরে এই 4টি বিষয়কে আলোচনা করতে হবে। তবে আমি নাচ সাহিত্যের উপর বিশেষ জোর দিচ্ছি। আমরা প্রথমে যে আলোচনা করেছিলাম মধ্যযুগের সাহিত্যের ধারা, সেখানে এই 4টি ধারারই খানিকটা আলোকপাত করেছিলাম। এখন আমরা সেটারই বিস্তারিত যতটা সম্ভব আলোচনার চেষ্টা করব। তোমাদের সাথে ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমরা 2-2-1-0-0-1 কোর্সে বাংলা সাহিত্যের ইতিহাসের সর্বশেষ ক্লাস নাচ সাহিত্য, মরসিয়া সাহিত্য, লোক সাহিত্য এবং কবিওয়ালা ও শায়েরদের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি 4টি ধারার কবিদের সম্পর্কে, কবিতা সম্পর্কে এবং সমকালীন সমাজ, ছবি, রাজনীতি এই বিষয়গুলো সম্পর্কে আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হবে, জানতে পারবে। আজকে আলোচনা থেকে যে যে বিষয়গুলো তোমাদের জানবে, যেটাকে আমরা শিখন ফল বলে থাকি, সেখানে নাথ ধর্ম, আদিনাথ সম্পর্কিত আলোচনা রয়েছে, নাথ সাহিত্য সম্পর্কে আলোচনা, শিব, গৌরী, মীননাথ, গোরক্ষনাথ, হারিপা, কান্নপা সম্পর্কিত আলোচনা, পক্ষদেহ, মহাজ্ঞান, মুখ্য লাভের ব্যাপারগুলো রয়েছে, যেগুলো নাথ ধর্মের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। গরুক্ষ বিজয়, আমরা যে নাথ সাহিত্যের একটি ধারা, সেই ধারার কাহিনী সংক্ষেপ আমরা জানবো। ময়নামতির গান একটি সাহিত্যের ধারা রয়েছে, দুটো ধারাতে নাথ সাহিত্য বিকশিত হয়েছে। এই ময়নামতির গানের কাহিনী সংক্ষেপ আমরা জানবো। এই ধারার কবিদের সম্পর্কে আমরা জানবো এবং কাব্যের রচনা কাল, প্রকাশকাল এবং আবিষ্কার সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো উপস্থাপনের চেষ্টা করবো তোমাদের জ্ঞাত করার জন্য। আমরা নাথ সাহিত্যের পরে আলোচনা করব মরসিয়া সাহিত্য। মরসিয়া কি, মরসিয়া সাহিত্যই বা কি, এবং এই ধারায় কবি, কাব্য কি কি রচিত হয়েছে, কবিগণ কারা ছিলেন সে সম্পর্কে আলোচনা করবো। তোমরা জানতে পারবে মধ্যযুগের আরেকটি ধারা লোক সাহিত্য সম্পর্কে, যদিও এটি প্রাচীন যুগ থেকেই শুরু হয়েছিল, কিন্তু এখানে এসে আমরা কিছু প্রামাণ্য গ্রন্থ আমরা পাচ্ছি, মুখে মুখে রচিত সাহিত্য আমরা দেখছি, যে ছড়া, লোকগান, গীতিকা এগুলো যেমন রয়েছে, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা রয়েছে, রূপকথা, কথা, উপকথা, ধাঁধা, প্রবাদ প্রবচন, ডাকক, খানাবচন এগুলো রয়েছে। আরেকটি ধারা কবিওয়ালা শায়েরদের নিয়ে আলোচনা, সেটাতেও মধ্যযুগের একেবারে শেষ প্রান্তে এসে কবিওয়ালা এবং শায়ের নামে যে
সাহিত্য গোষ্ঠীর জন্ম হয়েছিল, তারা কিভাবে সাহিত্য রচনা করেছেন, তাদের শিল্প মানটাই বা কেমন ছিল এবং তাদের কবি প্রতিভা কেমন ছিল, তাদের রচিত গ্রন্থগুলোতে কি বিষয়গুলো প্রকাশিত হয়েছে সেই বিষয়ে তোমরা জানতে পারবে টপ্পা গান এবং পুঁথি সাহিত্য সম্পর্কে। আমরা প্রথম আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি নাথ সাহিত্যের আলোচনাতে। মধ্যযুগে নাথ ধর্ম, নাথ যোগী, নাথ ধর্মগুরু এবং শিষ্যদেরকে নিয়ে যে বিশেষ একটি সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছিল সেটি নাথ সাহিত্য নামে পরিচিত। নাথ শব্দের আবিধানিক অর্থ হলো প্রভু। নাথ শব্দের আবিধানিক অর্থটি হলো প্রভু, এবং যখন সিদ্ধি লাভ করতেন তারা, মুখ্য লাভ করা যেটা তাদের লক্ষ্য, তখন তাদের নামের সাথে নাথ শব্দটি যুক্ত হতো। এবং দেখা গেছে যে তাদের লক্ষ্য যেটি, আমাদের ধর্মে আমরা কি করে থাকি, ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা স্বর্গ মানে বেহেশতে যেতে চাই, দোজখ থেকে নিজেদের রক্ষা করতে চাই। সনাতন ধর্মের অনুসারী যারা, তারা স্বর্গে যেতে চায়, তারা আবার নরক থেকে, নরকের যন্ত্রণা থেকে নিজেদের রক্ষা করতে চায়। বৌদ্ধ ধর্মের এরাও দেখা যায় অহিংসার মধ্য দিয়ে তারা নির্বাণ লাভ করতে চায়। আবার এই যে নাথ ধর্মের যারা, তারা মুখ্য লাভ করতে চায়। মুক্তির একটাই পথ মুখ্য লাভ, এবং সেই মুখ্য লাভের আগে তাকে মহাজ্ঞান লাভ করতে হবে, এবং মহাজ্ঞান লাভের জন্য তার শরীরকে শুদ্ধ পবিত্র রাখতে হবে, পক্ষ দেহের অধিকারী হতে হবে, এবং পক্ষ দেহের জন্য ইন্দ্রিয় সাধনা করতে হবে, যোগ জ্ঞানের মধ্য দিয়ে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমরা জানি ইন্দ্রিয়গুলো দেখা যায় বিভিন্ন জগতের বিভিন্ন বিষয়ের সাথে আমাদের যুক্ত করে, আমাদেরকে ব্যতিব্যস্ত করে রাখে। তো এই যে আদিনাথ, মানে নাথ ধর্মের আদিনাথ হলেন শিব, যে মহাদেবকে সনাতন ধর্মে আমরা দেখি বিভিন্ন ভাবে এসেছে, সেই শিব আদিনাথের মর্যাদা পেয়েছেন, তার স্ত্রী হলো গৌরী। এবং বলা হচ্ছে যে নাথ ধর্মের প্রবর্তন কি করেছেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। সেই মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ ছিলেন আবার শিবের শিষ্য। শিবের দুজন শিষ্য ছিলেন, একজন শিষ্য মীননাথ, তার শিষ্য গোরক্ষনাথ। আবার আরেকজন শিষ্য ছিলেন হারিপা বা জালন্ধরিপা, তার শিষ্য হলো কাণ্ঠপা। শিবের স্ত্রী হলো গৌরী। এই যে শিব, গৌরী, মীননাথ, গোরক্ষনাথ, হারিপা, কাণ্ডপা, এদের নিয়ে একটি সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছে, যেটা গোরক্ষ বিজয়, গোর্খ বিজয় বা মীনচেতন নামে প্রচলিত। আবার দেখা গেছে যে হারিপা, ময়নামতি, মানিকচন্দ্র এবং গোপীচন্দ্র, তাদের নিয়ে একটি সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছে। নাথ সাহিত্যের দুটো ধারা, সেই ধারাতে রয়েছে ময়নামতির গান, মানিকচন্দ্রের, মানিক রাজার গান, গোবিন্দচন্দ্রের গান বা গোবিন্দচন্দ্রের গীত, এরকম করে আমরা সাহিত্য দেখছি। এবং দেখা যাচ্ছে যে এই সাহিত্য ধারা নাথ গীতিকা, আমরা যে প্রাচীন যুগের নিদর্শন করেছিলাম, সেখানে লোক সাহিত্যের ক্ষেত্রে নাথ গীতিকার কথা বলেছিলাম। মানে এই সাহিত্য ধারার উদ্ভবটি হয়েছে প্রাচীন যুগে, কিন্তু এটি বিকশিত হয়েছে মধ্যযুগে। নাথ সাহিত্যের মধ্য দিয়ে সেটি বিকাশ লাভ করেছে, এবং প্রকাশটি আমরা গবেষণার মধ্য দিয়ে গবেষকদের আবিষ্কার করে পুঁথি প্রকাশ করা যে ব্যাপারটি, গ্রন্থবদ্ধ করে প্রকাশ করার ব্যাপারটি, সেটি ঘটেছে আধুনিক যুগে। তাহলে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, প্রধান তিনটি যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই তিনটি যুগ ধরেই নাথ সাহিত্য প্রকাশিত, মানে আলোচিত ছিল আমাদের এই বাংলা ভাষাভাষী অঞ্চলে ছিল। প্রাচীন যুগে যেটার যাত্রা শুরু হয়েছে, মধ্যযুগে বিকশিত হয়েছে, এবং আধুনিক যুগে এসে সেটা প্রকাশিত হয়েছে। আমরা এটার কাহিনীতে আমরা যদি দেখি, আদ্য দেবী কর্তৃক দেখা গেছে মীননাথের সৃষ্টি হয়েছে, এবং মীননাথ, গোরক্ষনাথ, হারিপা, কাণ্ডপা, এই যে চারজন শিষ্য সৃষ্টি হয়েছে শিবের, চারজন, দুজন মীননাথ এবং হারিপা, তাদের দুজন গোরক্ষনাথ, কাণ্ডপা, তাদের মুখ্য লাভের মধ্য দিয়ে তারা চেয়েছেন তাদের যে জানা চেনা সেই ব্যাপারটিতে যেতে। আমরা কাহিনীতে গেলে বিস্তারিত বিষয়গুলো দেখবো। আমরা এই নাথ সাহিত্য নিয়ে বিভিন্ন গবেষকের যে মতামত রয়েছে, সেই মতামতগুলো যদি একটুখানি আমরা চোখ বুলিয়ে নিই, তাহলে দেখবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন নাথ ধর্ম সম্পর্কে, নাথ সাহিত্য সম্পর্কে। তিনি বলছেন মীননাথ, এই যে নাথ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি, মীননাথ সপ্তম শতকের মধ্যভাগে পৃথিবীতে ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। কিন্তু অন্যান্য যারা গবেষক রয়েছেন, তারা তাকে দশম থেকে একাদশ শতকের কবি হিসেবে বা দশম থেকে একাদশ শতকের মানুষ হিসেবে মীননাথকে চিহ্নিত করেছেন। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত এই নাথ সাহিত্যের বা নাথ ধর্মের ধর্মগুরুদের কথা বলতে গিয়ে তিনি বলছেন, যে সকল তথাকথিত অন্তর্জ শ্রেণীর হিন্দু তুর্কি আক্রমণের পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের হিন্দু জীবনের ঐতিহ্য রূপে এই সকল আখ্যায়িকা পরবর্তীকালেও সমাদৃত সংরক্ষিত হয়েছিল, কিন্তু সেসব সাহিত্য নিদর্শন তার যথাযথ ভাষারূপ নিয়ে থাকেনি, বর্তমান থাকেনি। তাই নাথ সাহিত্যের ভাষা অর্বাচীন। চর্যাপদের সমসাময়িক কালে এগুলোর সৃষ্টি, চর্যাপদ লিখিত ছিল বলে তাতে ভাষার প্রাচীন রূপ প্রত্যক্ষ করা যায়, কিন্তু নাথ সাহিত্য সৃষ্টির পর মুখে মুখে প্রচলিত ছিল এবং লিখিত রূপ লাভ করেছে বহু পরে। এটি ডক্টর শশীভূষণ দাশগুপ্ত
আমরা নাচ সাহিত্যের যে উদ্ভব এবং বিকাশ এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আমরা যে দুটি ধারার কথা ইতিমধ্যে বলে ফেলেছি সেটি এখানে আসছে যে সিদ্ধাচার্যদের ইতিহাস, গোরক্ষনাথ কর্তৃক মীননাথকে উদ্ধারের কাহিনী প্রথম ধারাতে, যেটা গোবিন্দ চন্দ্রের দুঃখিত গোরক্ষ বিজয় বা গোরক্ষ বিজয় মীনচেতন নামে প্রকাশিত হয়েছে। আবার দ্বিতীয় ধারাতে ময়নামতি গোপীচন্দ্র মানিক রাজার কথা রয়েছে। কাহিনীর কথা বলছিলাম যে আদ্যদেব আদ্যদেবী কর্তৃক চারজন সিদ্ধাচার্যের জন্ম হয়েছে এবং তারপরে গৌরীর জন্ম হয়েছে। গৌরীর সাথে শিবের বিবাহ হয়েছে। শিব তার স্ত্রী গৌরীকে মহাজ্ঞান দান করছিলেন ক্ষীরোদ সাগরে জল টঙে বসে। গৌরীর এই যে মহাজ্ঞান গ্রহণের সময় তিনি অসাবধানতাবশত, ক্লান্তিবশত, অমনোযোগিতার কারণে ঘুমিয়ে পড়েছিলেন। দেখা গেছে ওই সুযোগে মীননাথ মাছের পেটের মধ্যে, জলটঙের নিচে বসে, নিচে জলের মধ্যে বসে মাছের পেটে থেকে মীননাথ এই মহাজ্ঞান শ্রবণ করে ফেলেছে। তো শিব গৌরী তারা তো দেবদেবী, তারা সেটা জেনেছেন। তাদের জানার পরে অভিশাপ দিয়েছেন মীননাথকে। মীননাথ তখন শাস্তির আওতায় এসেছে এবং এই যে অবস্থাটি মীননাথ তার গুরুর মহাজ্ঞান যেটা তার স্ত্রীকে দিচ্ছেন সেটা আড়ালে থেকে গোপনে যে জেনেছে, এতে গৌরী বলছে যে তোমার এই সিদ্ধাদের, তোমার এই ভক্ত যারা আছে বিয়ে দিয়ে দেওয়া দরকার, এদের সংসারী করে দেওয়া দরকার। কিন্তু গৌরীর এই কথাতে শিব দ্বিমত পোষণ করে বলছেন এরা তো সংসার ধর্ম করবে না, সংসার ধর্মের বাইরে তাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তারা পক্ষ দেহ লাভ করবে, পক্ষ দেহ থেকে মহাজ্ঞান মুখ্য লাভ, এই ধাপগুলোতে যাবে, তাদেরকে তো আমি সংসারী করতে পারি না। গৌরী বলছে না, তোমার ধারণা ভুল, এরা আসলে সংসারের প্রতি তাদের আকর্ষণ রয়েছে, তারা সিদ্ধ পুরুষ হতে পারছে না, তাদের আমি লক্ষ্য করেছি তাদের মধ্যে সেই ব্যাপারগুলো আছে। তখন একটি মানে কি বলবো চ্যালেঞ্জের মতো শিব এবং গৌরীর মধ্যে হয়েছে। শিবকে নির্দেশ দিয়েছে ঠিক আছে তুমি ধ্যান যোগে তাদের চারজনকে ডেকে আনো, আমি তাদের পরীক্ষা নেব। পরীক্ষার আয়োজন হলো। গৌরী মোহনীয় রূপে সজ্জিত হয়ে খাবার দাবার প্রস্তুত করে এই যে মীননাথ, গোরক্ষনাথ, হারিপা, কাণ্ডপা চারজনকে খাবার পরিবেশন করতে গেলেন। দেখা গেল যে গোরক্ষনাথ ছাড়া মীননাথ, কাণ্ডপা, জালন্ধরী পা বা হারিপা তারা সবাই গৌরীকে আপন করে পেতে চাইলো। তাদের মধ্যে প্রেম ভাব জাগ্রত হলো, ইন্দ্রিয়ের কামনা বাসনা জাগ্রত হলো এবং পরীক্ষাতে তার তিনজন ফেল করলো। আর একমাত্র গোরক্ষনাথই কেবল এই পরীক্ষাতে উত্তীর্ণ হলো। শিব খানিকটা লজ্জিত হলেন, তার শিষ্যদের উপর যে আস্থা ছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং দেখা গেছে এদের উপর অভিশাপ নেমে এসেছে। এবং এই অভিশাপের ফলে দেখা গেছে মীননাথকে কদলী রাজ্য, যেটা আমরা কামরূপ কামাখ্যার কথা জানি, যেখানে পুরুষ বর্জিত এলাকা, নারীদের রাজ্য, সেখানে মীননাথকে যেহেতু ইন্দ্রিয়ের উপর তার আকর্ষণ বেশি আছে, ঠিক আছে তুমি ইন্দ্রিয় বিলাস করো, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কদলী রাজ্যে, সিলেটের উপরে কামরূপ কামাখ্যা যেটি ভারতে পড়েছে সেই কদলী রাজ্যে তাকে নির্বাসন দেওয়া হয়েছে। হারিপা ময়নামতিতে, যে কুমিল্লার যে ময়নামতি, সেই ময়নামতি রানী ময়নামতির কাছে হারিপাকে হারিপাতিল মাজা ঘষার কাজে দায়িত্ব দেওয়া হচ্ছে। যে অভিশপ্ত হচ্ছে কামরূপাকে বিয়ে দিয়ে ডাহুকের দেশ, দক্ষিণের দেশে, তাহলে আমার কদলী রাজ্য উত্তর দিকে, হারিপা পূর্ব দিকে, কান্নপা দক্ষিণে ডাহুকের দেশে গেছে। ওই দিক থেকে ধ্যান যুগে আমরা দেখছি যে গোরক্ষনাথ বিয়ে করে সংসারী হয়েছেন, কিন্তু সংসার বিয়ে দিয়েছেন কিন্তু সংসারী তার মন টেকে না, সংসার বৈরাগ্য দেখা দিয়েছে, তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি ধ্যান যোগে জানতে পেরেছেন তার যে গুরু মীননাথ, সেই মীননাথের মৃত্যুর আগাম তথ্য তার কাছে চলে এসেছে এবং জমের বাড়িতে গিয়ে, জমালয়ে গিয়ে তিনি বাধা দিয়ে আসছেন, বলে আসছেন যে আমি আমার গুরুকে ফিরিয়ে আনবো, তিনি যে পথে আছেন সেই পথে আমি থাকতে দেব না। তখন নর্তকীর বেশে কদলী রাজ্যে প্রবেশ করেছে। দেখো এই যে মেয়েদের সাথে থাকতে থাকতে নাচ গান আনন্দ ফুর্তির মধ্যে মধ্যে থেকেছে গোরক্ষনাথ, এই মীননাথ। গোরক্ষনাথ তাকে উদ্ধারের জন্য গিয়েছে, যাবে তো নর্তকী না হলে যেতে পারবে না, তার জায়গায় প্রবেশ করতে পারবে না, এই জন্য নর্তকীর বেশে গিয়ে নাচের মূল মুদ্রা দিয়ে, না মাদলের বলে মীননাথকে তার প্রকৃত যে পরিচয় সেটা জানান দিয়েছে এবং গোরক্ষনাথের কথা মেনেছে মীননাথ এবং মীননাথ সেখান থেকে চলে আসছে। কিন্তু এই যে নারী আচ্ছন্ন হয়ে থাকা, সব নারীদের সাথে যুক্ত হয়ে থাকা, ভোগবিলাসের মধ্যে মত্ত থাকা, নারী পুরুষ বিবর্জিত এলাকায় একা মীননাথের থাকা, সেখানে মীননাথকে কিন্তু ছাড়তে চায়নি নারীরা। তখন মন্ত্র বলে, আবার বলছি মন্ত্র বলে নারীদেরকে বাদুর করে উড়িয়ে দিয়েছেন গোরক্ষনাথ। তার এই তান্ত্রিক সাধনা বা মন্ত্র সাধনার ব্যাপারটি ছিল, তিনি এই দক্ষতাটি অর্জন করেছেন এবং নারীদেরকে বাদুর বানিয়ে উড়িয়ে দিয়েছেন। মজার কথা, আমরা দেখি এই ব্যাপারগুলো সেই প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, মধ্যযুগে এসে সেটা বিকাশ লাভ করেছে খুব বেশি। এবং এই যে কাহিনীটি, এই কাহিনীটি দেখা গেছে গোরক্ষ বিজয়, যেহেতু গোরক্ষনাথ জয়লাভ করেছে, আবার গোর্খ বিজয়, গোরক্ষকে গোর্খ বলেছেন, গোর্খ বিজয়, আবার মীনচেতন, যেহেতু মীননাথের চেতনা ফিরে পেয়েছে এই আলোচনাতে বা এই কাহিনীতে, তাহলে তার নাম, এই কাব্য ধারার নাম কি মীনচেতন রাখা হয়েছে।
আমরা দেখি যে লোকসাহিত্য হিসেবে এটার যদিও খুব গ্রহণযোগ্যতা আছে, কিন্তু মার্জিত উন্নত যে সাহিত্য, সেই সাহিত্যের পর্যায়ে এটিকে জায়গা দেওয়া যায় না। আমরা যদি দ্বিতীয় ধারার ব্যাপারটি দেখি তাহলে দেখবো যে দ্বিতীয় ধারা উত্তরবঙ্গের কৃষক সমাজ এটি প্রচলিত ছিল, বিশেষ করে রংপুর অঞ্চলে এটি প্রচলিত ছিল, এবং এখানে গোপীচন্দ্র হলো রাজকুমার, ময়নামতি হলো রানী। মেহেরকুলের রাজা মানিকচন্দ্রের রানী হলো ময়নামতি, তাদের কোনো সন্তান সন্ততি নাই। তো রানী গোরক্ষের হারিবার শিষ্য ছিলেন। হারিপা তার এখানে থাকে সিদ্ধার্যার্য, তো সেই হারিপার শিষ্য ছিলেন, হারিপার পূজা করতেন। তো দেখা গেছে মানিকচন্দ্র রাজাকে বলেছেন তিনি যেন তিনিও হারিপার শিষ্য হন, হারিপার নির্দেশ মেনে চলেন, কিন্তু দেখা গেল মানিকচন্দ্র কোনো গুরুত্বই দিলেন না। রানী জানতে পারলেন যে তার স্বামী মারা যাবে যদি পূজা না করে, তাকে জানালেনও, কিন্তু এটা কোনো পাত্তাই দিলেন না মানিকচন্দ্র। একসময় মানিকচন্দ্র মারা গেলেন। ময়নামতি যেহেতু শিষ্য, হারিপার কান্নাকাটি করে সিদ্ধ পুরুষের কাছে তার স্বামীর জীবন ভিক্ষা চাইলেন, বললেন আমার কোনো সন্তান সন্ততি নাই, আমার স্বামী যদি মারা যায় আমার কি হবে। তখন তার মানে আবেদনের বা তার প্রার্থনার অর্ধেক অংশ, যে সন্তান সন্ততির যে ব্যাপারটি, সেটি দেবতারা মেনে নিলেন, এবং দেখা গেল তার স্বামীর মৃত্যু হলো, কিন্তু দৈব যোগে গর্ভবতী হলেন, সন্তানবতী হলেন, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্তটি কি? এই ছেলে যখন বিয়ে করবে, প্রাপ্তবয়স্ক হলে, তখন বিয়ের পরে তাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, এবং সন্ন্যাস গ্রহণের শর্তেই তাকে দেবতাদের কাছ থেকে নিয়ে আসলেন। দেখা গেল যে এই সন্তানটি যখন বয়প্রাপ্ত হলো, এই সন্তানটি হলো গোপীচন্দ্র। গোপীচন্দ্র জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, বয়প্রাপ্ত হলে অদুনা পদুনা নামে দুই রাজকন্যার সাথে তাদের বিয়ে হলো। দেখা গেল দুই রাজকুমারীর সাথে তার বিয়ে হলো, এবং জন্মের শর্ত অনুযায়ী যেহেতু জানে ময়নামতি যে বিয়ের পর তাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, না হলে তার বিপদ হবে, তার বাবাও না কথা শুনে বিপদে পড়েছিল, তখন ছেলেকে গোপীকে বলেছেন সন্ন্যাস গ্রহণের কথা। কিন্তু এই যে নতুন জীবন লাভ করা, জীবনের রসবোধ, সন্ন্যাস ব্রতের একেবারেই বিপরীত, বিয়ে করেছে কেবল, এখন স্ত্রী থেকে তাকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। স্ত্রীরাও গোপীচন্দ্রের এই যে নির্বাসন বা সন্ন্যাসী হওয়ার যে ব্যাপার, এটাকে তারা সহজভাবে নিতে পারেনি। তারা ময়নামতি নামে কুৎসা রটিয়েছে। দেখা গেছে বলছে যে হারিপার সাথে তার একটা ইয়ে রয়েছে, মানে কি বলবো, অনৈতিক সম্পর্ক রয়েছে। যদি স্ত্রী থাকে, গোপীচন্দ্র থাকে, তাহলে সেই অনৈতিক সম্পর্কটি চালিয়ে যাওয়া কঠিন। অসতীত্বের অভিযোগ এসেছে, এবং এতে খুব আহত হয়েছে ময়নামতি। ময়নামতি দেখা গেছে যে সতীত্বের পরীক্ষা দিয়েছে, এবং পরীক্ষাতে জয়লাভ করেছে। জয়লাভ করার পরে যদি আমরা দেখতে পাই, স্বাভাবিকভাবেই গোপীচন্দ্র তার যে চ্যালেঞ্জ ছিল, তার যে অভিযোগ ছিল, সেটা মিথ্যা প্রমাণিত হয়, তার উপর শাস্তি এসেছে, এবং শাস্তি এখানে দেখা গেছে অনেকটা সশ্রম কারাদণ্ডের মতো। আগে তার সন্ন্যাসী হলেই হতো, এখন হারিবা শিষ্যত্ব গ্রহণের পরে তার ওই যে অপরাধ করেছে, মাকে যে অসতী বলেছে, সেটার জন্য তাকে হীরানটির বাড়িতে বাধা দেওয়া হয়েছে। মানে হীরানটি সে বিভিন্ন ভাবে পুরুষদেরকে তুষ্ট করে, বিভিন্ন ভাবে পুরুষদেরকে আকৃষ্ট করে। তো আগে যেটা হতো, এমনিতেই হয়তো সে সন্ন্যাস হলে হতো সন্ন্যাসী, কিন্তু এখানে হীরানটির সামনে থেকে হীরানটি থেকে নিজেকে বিচ্যুত রাখতে হবে, এই ভাবনা থেকে দেখা গেছে তাকে ওইখানে বেঁধে দেওয়া হয়েছে। অনেক কষ্টে নিজেকে সংযত করে সন্ন্যাস গ্রহণ সমাপ্ত করে সফল হয়েছে, মহাজ্ঞান লাভ করেছে, এবং পরবর্তীতে স্ত্রীদের নিয়ে মহানন্দে রাজ্য পরিচালনা করেছে। এই যে কাহিনীটা, এটা আমরা দেখতে পাই ময়নামতির গান, গোপীচন্দ্রের গান, মানিক রাজার গান, বা গোপীচন্দ্রের সন্ন্যাস, গোবিন্দচন্দ্রের গীত, এরকম করে প্রচলিত রয়েছে। এবং আমরা দেখি জায়সি, মালিক মোহাম্মদ জায়সির যে পদ্মাবত কাব্য, যেটি আলাউল পদ্মাবতী নামে অনুবাদ করেছিলেন, রোমান্টিক প্রণয়পাখ্যানে বা অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা আলোচনা করেছি, আরাকান রাজসভার সাহিত্য চর্চার মধ্যেও এই পদ্মাবতের কথা আছে। সেটিতে আমরা দেখতে পাই যে এই গোপীচন্দ্রের সন্ন্যাসের কথা রয়েছে, উল্লেখ রয়েছে। আবার নেপালে গোপীচন্দ্র নাটক নামে একটি গ্রন্থ পাওয়া যায়, নেপালে রচিত হয়েছিল, সেটাতেও এই গোপীচন্দ্রের সন্ন্যাসের ব্যাপারগুলো, কাহিনীগুলো রয়েছে এই ধারায়। আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, তাহলে দেখি পশ্চিমা একজন গবেষক স্যার জর্জ গ্রিয়ারসন 1878 খ্রিস্টাব্দে রংপুরের কৃষকদের কাছ থেকে মানিকচন্দ্র রাজার গান তিনি সংগ্রহ করেছেন, কৃষকদের কাছে ঘুরেছেন। এই গবেষক যারা এমনিতেই স্টার হন না, বড় হন না, তারা দেখা গেছে এই দেশে এসেছেন, সেই ইউরোপ থেকে এসে মানুষের কাছে গিয়েছেন, মানুষের কাছ থেকে মানিকচন্দ্র রাজার গান গ্রহণ করেছেন, সংগ্রহ করেছেন, পরে সেটা আবার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশও করেছেন। আবার গোবিন্দচন্দ্রের গীত নামে চচুয়া, পশ্চিমবঙ্গের চচুয়া থেকে দুর্লভ মল্লিক দেখা গেছে গোবিন্দচন্দ্রের গীত প্রকাশ করছেন। আমরা এই ধরনের নমুনা পাই। আবার শুকর মোহাম্মদ নামে একজন গোবিন্দচন্দ্রের সন্ন্যাস নামে এই কাব্যটি রচনা, এই ধারার কাব্য রচনা করছেন। ভবানী দাস ময়নামতির গান নামে
কাব্য রচনা করেছেন এই ধারায়। আর গোরক্ষ বিজয় বা মিনচেতন সেই ধারার শ্রেষ্ঠ কবি হলেন শেখ ফয়জুল্লাহ। এছাড়াও শ্যামদাস সেন, ভীমদাস, কবীন্দ্র দাস তারা রয়েছেন যারা এই গোরক্ষ বিজয় ধারার কাব্য রচনা করেছেন। আর নাচ সাহিত্য নিয়ে যারা গবেষণা করেছেন, মধ্যযুগের বিভিন্ন সাহিত্যের ধারা নিয়ে, বিশেষ করে পুঁথি সাহিত্য নিয়ে যিনি কাজ করেছেন তার মধ্যে আব্দুল করিম সাহিত্য বিশারদ অন্যতম। তার সাথে ডক্টর নলিনীকান্ত ভট্টাচার্য এবং ডক্টর পঞ্চানন মন্ডলকেও পাওয়া যায় যারা নাচ সাহিত্যের বিভিন্ন গ্রন্থ সম্পাদনার কাজ করেছেন। আমরা এই যে নাথ ধর্ম বা নাথ সিদ্ধ পুরুষদের নিয়ে যে সাহিত্য ধারা সৃষ্টি হচ্ছে সেটাতে আমরা দেখতে পাই যে অলৌকিক ঘটনা, অবাস্তব ঘটনা প্রচুর ব্যবহার হচ্ছে। দেখা যায় চাষিতা, বায়ু ভক্ষণ, বাতাস খেয়ে তারা থাকবে, যোগ ধ্যান করা, এটা অলৌকিক মনে হচ্ছে আমাদের কাছে। মাছের পেটে থেকে মহাজ্ঞান শ্রবণ, সেটাও অলৌকিক। আবার গৌরীর মাছি রূপে গোরক্ষনাথের পেটে অবস্থান, সেটাও অলৌকিক। এই যে অলৌকিক ঘটনা, পরে রাক্ষসী রূপে নরবলি গ্রহণ, অথবা গোরক্ষনাথের 6 মাসের শিশুর রূপ লাভ করেছে গোরক্ষনাথ, অথবা গোরক্ষের কৌপিন ধোয়া পানি, মানে কৌপিন মানে অন্তর্বাস যে সে ইয়ে করেছে পড়েছে, সেটা কৌপিন ধোয়া পানি খেয়ে স্ত্রী গর্ভধারণ করেছে, আবার মাত্র 10 দণ্ডের মধ্যে তার পুত্র সন্তান লাভ প্রসব হয়েছে। এই যে ব্যাপারগুলো অলৌকিকতা, অবাস্তব বিষয় রয়েছে। কান্ডপার আকাশপথে বিচরণকালে গোরক্ষনাথ জুতা মানে পাদুকা ছুঁড়ে মেরেছে, তাকে কাছে টেনে নিয়ে আসছে সেই পাদুকা দিয়ে। বা বিন্দনাথকে পুকুর ঘাটে আছাড় মেরে হত্যা, তুড়ি বাজিয়ে আবার তার জীবন বাঁচানো, এগুলো অলৌকিকতা। গোরক্ষ কর্তৃক কদলী রাজ্যের নারীদের বাদুরে পরিণত করা, মন্ত্র বলে নারীদেরকে, মেয়েদেরকে বাদুর বানিয়ে দেওয়া, এটাও অলৌকিকতার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি নাচ সাহিত্যের মধ্যে রয়েছে। তাহলে এই নাচ সাহিত্যে আমরা যে দুটো ধারা দেখলাম, গোরক্ষ বিজয় এবং মীননাথন মানে ময়নামতির গান, এই দুটো ধারার কবিদের কথাও আমরা জানলাম। আমরা মধ্যযুগের একটি অন্যতম সাহিত্যের ধারা হিসেবে নাচ সাহিত্যকে আমরা দেখছি, যেটি শুরু হয়েছে প্রাচীন যুগে, বিকাশ হয়েছে মধ্যযুগে এবং আধুনিক যুগে সেটির প্রকাশ হয়েছে। এবার আমরা আরেকটি সাহিত্যের ধারা মর্সিয়া সাহিত্য নিয়ে আলোচনা করতে চাই। মর্সিয়া শব্দটি একটি আরবি শব্দ এবং এই শব্দটির অর্থ হলো শোক প্রকাশ। আমরা জানি আমাদের ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা সবাই আমরা জানি কিছুদিন আগে পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার যে বিয়োগান্তক কাহিনী, ইমাম হুসেনকে যে নিকারজনক ভাবে এজিদ বাহিনী বধ করেছিল, সেই এজিদের যে নির্মমতা, নিষ্ঠুরতার যে কাহিনী, কারবালার কাহিনী, বিয়োগান্তক কাহিনী, সেই ইমাম হাসান হোসেনের জন্য শোক করে যে গ্রন্থের ধারা বা সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছিল, শুধু ইমাম হাসান হোসেন নয়, সেখানে আরো শহীদ যারা হয়েছিলেন কারবালার যে ঘটনা, সেখানে সেটাকে কেন্দ্র করে যে সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছিল সেটাই মর্সিয়া সাহিত্য নামে। মর্সিয়া, যে হায় হাসেন, হায় হোসেন নামে যে কয়েকদিন আগে 10ই মুহররম যে তাজিয়া মিছিল হয়েছে বা বিভিন্ন জায়গায় যেগুলো হতো, এখন করোনার জন্য অত বেশি হয়নি, সরকারি বিধিনিষেধ রয়েছে, তারপরেও তারা বাদ দেননি, করেছেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে এক ধরনের শোককাব্য রচিত হয়েছে, যেটা মর্সিয়া সাহিত্য নামে পরিচিত। আমরা ডক্টর আহমদ শরীফের একটি মূল্যায়নের ক্ষেত্রে স্মরণ করতে পারি। তিনি বলছেন, যুদ্ধ কাব্যের মধ্যে কারবালা যুদ্ধ কাব্যই 1600-1700 শতক থেকে বাংলার মুসলিম সমাজে বিশেষ জনপ্রিয় হতে থাকে। তার কারণ দাক্ষিণাত্যের বাহমনি রাজ্যে, বিজাপুরে, বিদারে, বেরারে, গোলকোন্ডা, আহমদনগরে ইরানি বংশজ শিয়ারা এই সুলতান এবং শাসক গোষ্ঠী ছিলেন। আর শিয়ারা এই ইমাম হাসান এবং ইমাম হোসেনের যে কষ্ট, সেই কষ্ট নির্ভর যে কাহিনীগুলো, সেগুলো পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং দেখা গেছে তাদের পৃষ্ঠপোষকতাতেই এই মর্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যে রচিত হয়েছে। এবং প্রধান যে কাব্যটি মুকতুল হোসেন, যেটার অন্য নাম হলো হোসেন নিধন, হোসেন বধ, হোসেনের হত্যা, হোসেনের মৃত্যুর কথা মোহাম্মদ খান সেটা রচনা করেছেন এবং চট্টগ্রাম থেকে 1645 খ্রিস্টাব্দে এটি প্রকাশ হয়েছে। সেখানে কাশিমের লড়াই, মল্লিকার হাজার সোয়াল, ফাতিমার সুরতনামা শেখ শেররাজ চৌধুরী রচনা করেছেন। এই কাব্যগুলোর কথা আমরা এই মর্সিয়া সাহিত্যের মধ্যে পাই। আর জঙ্গনামা মানে যুদ্ধ বিগ্রহের কথা বলা হয়েছে, হায়াত মাহমুদ 1723 খ্রিস্টাব্দে এটি রচনা করেছেন, যেখানে শহীদি কারবালা, সখিনার বিলাপ নামে জাফর যুদ্ধের কাহিনী লিখেছেন। আবার সংগ্রাম হুসেন নামে হামিদ, ইমামগণের কেচ্ছা, আহতনামা নামে রাধারমন গোপ। মানে আমরা একই সাথে দেখছি যে সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্ম বা নাথ ধর্ম, এগুলো যেরকম মুসলমানরা রচনা করছেন, পদাবলী রচনা করছেন, আবার দেখা যাচ্ছে মুসলমানদের যে কাহিনী, কারবালার কাহিনী, ইমাম হাসান হোসেন, সেটা আবার রাধারমন গোপের মতো সনাতন ধর্মীয়রা রচনা করছেন। এবং মর্সিয়া সাহিত্য এভাবে মধ্যযুগের সাহিত্যে একটি শোককাব্য ধারা হিসেবে পরিচিতি পেয়েছে। এরপরে মধ্যযুগের আরেকটি অন্যতম ধারা হলো লোক সাহিত্য। এবং এই লোক সাহিত্যের যে বিশেষত্বটি, সেটি সম্পর্কে আমরা সাধারণভাবে বলে থাকি যে লোক সাহিত্য হলো লোকমুখে প্রচলিত সাহিত্য। সাধারণ মানুষের মুখে মুখে রচিত হয় যে সাহিত্য, তারাই সেটাকে লালন করে, তারাই সেটাকে ধারণ করে এবং সামনের দিকে নিয়ে যেতে চায়। সেই লোক সাহিত্যের কথা আমরা পাচ্ছি। ডক্টর হুমায়ুন আজাদ বলছেন লোক সাহিত্যকে বুকের বাঁশরি, অত্যন্ত দরদ দিয়ে, কি চমৎকার করেই না তিনি বলছেন
লোকসাহিত্যের আলোচনায় তার লাল নীল দীপাবলি নামক গ্রন্থটিতে তিনি বলছেন, বাতাস যেমন আমাদের ঘিরে আছে তেমনি আমাদের চারপাশে ছড়িয়ে আছে লোকসাহিত্য। যে সাহিত্য লেখা হয়নি তালপাতার মূল্যবান গাত্রে, যে সাহিত্য পায়নি সমাজের উচ্চতলার লোকদের আদর, যে সাহিত্য পল্লীর সাধারণ মানুষের কথা বলেছে গানে গানে, যে সাহিত্যের রচয়িতার নাম অনেক হারিয়ে গেছে, মানে সবার নাম সংরক্ষণ করাও সম্ভব হয়নি, সেগুলো রচিত হয়েছে কিন্তু হারিয়ে গেছে, সেই সাহিত্য হলো লোকসাহিত্য। মানে বাতাস যেভাবে চারদিকে আছে কিন্তু আমরা অনুভব করতে পারি, ধরতে পারি না, দেখতে পারি না, তেমনি কোনো প্রমাণ পাওয়া যায় না, মুখে মুখে ছাড়া, হাতে নগদ উদাহরণ পাওয়া যায় না, কিন্তু আমাদের চারপাশে বাতাসের মতো লোকসাহিত্য ছড়িয়ে আছে। যে সাহিত্য তালপাতার মূল্যবান পাত্রে লেখা হয় নাই, গায়ে লেখা হয়নি, উঁচু তলার মানুষ সেটাকে অত আদর করেনি, পল্লী সাধারণ মানুষের মুখে মুখে গানে গানে এটা রচিত হয়েছে এবং দেখা গেছে অনেক রচয়িতা হারিয়েও গেছে, সেটাকে ডক্টর হুমায়ুন আজাদ বলছেন লোকসাহিত্য। এবং লোকসাহিত্যের যে শাখাগুলো আমাদের বাংলা সাহিত্যে সমৃদ্ধি দিয়েছে মধ্যযুগে, ছড়া, যেটা একেবারে লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি, এমনকি বাংলা কবিতারও প্রাচীনতম সৃষ্টি হিসেবে ছড়াকে দেখা হয়ে থাকে, যেখানে প্রাচীনতম ছন্দ যেটা স্বরবৃত্ত, স্বরাঘাত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ, সেটা আমরা দেখছি এই লোকসাহিত্যের মধ্য দিয়ে এসেছে। আমরা যখন বাচ্চাদের পড়াই যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, তখন আমরা দেখি এক ধরনের ধ্বনি ব্যঞ্জনা, এক ধরনের দ্রুততা, যেটা স্বরবৃত্ত ছন্দে সেটা আছে, অথবা ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো কাটনাই পালন, সেখানেও আমরা দেখছি যে ছড়াগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের সাথে তুলনা করেছেন, একজন বাতাসের সাথে তুলনা করছেন হুমায়ুন আজাদ, আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আকাশে ভাসে যে মেঘ, আমরা যে এখন শরতের আকাশে যে নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পাই, সেই ভেলার সাথে ভেলার মতোই তুলনা করছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার যে লোকসাহিত্য বইটির মধ্যে ছড়া সম্পর্কে যখন আলোচনা করছেন। এরপরে আমরা দেখি লোকগান, মানুষের মুখে মুখে প্রচলিত যে গানগুলো, সেই গানগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। এরপরে যেখানে সবচেয়ে ভাইয়া ভাটিয়ালি মারফতি মুর্শিদি জারি সারি এগুলো যেরকমের রয়েছে, হাসন রাজার গান, লালনের গান, মানে বিশেষ করে বাউল গান সেখানে বিশেষ একটি মর্যাদা পেয়েছে এবং বাউলদের শ্রেষ্ঠ বাউল সম্রাট হিসেবে তার পরিচিতি। লালন শাহের কথাটি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। 1774 থেকে 1890 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীতে 90 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। কুষ্টিয়ার ছেউরিয়াতে তার ইয়ে রয়েছে, আখড়া রয়েছে, লালনের আখড়া। তোমরা যারা আগ্রহী তারা সেখানে যাবে, দেখবে এবং বাংলা সাহিত্যের একজন শিক্ষার্থী হিসেবে বাউল গানের যে তীর্থভূমি বা লালনের যে আখড়া, সেটি দেখাটি এক ধরনের দায়িত্বের মধ্যে পড়ে। শিক্ষা সফরের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান রয়েছে, নির্দেশনা রয়েছে, তোমরা করোনা উঠে গেলে তোমরা গিয়ে দেখতে পাও যে লালন শাহ কি করে গেছেন। তিনি কি বলছেন, আমার এই ঘরখানাকে বিরাজ করে, অথবা খাঁচার ভিতরে চিন পাখি কেমনে আসে যায়, অথবা যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলছেন, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম নাই নজরে, সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, বামন চিনি কই তার প্রমাণ, বামনি চিনি কি ধরে। এই যে লালনের গান, যে বলছে দেখো কেশের আরে পাহাড়ে লুকায় দেখ না, চুলের আড়ালে পাহাড়, এত বড় পাহাড় সেটা লুকিয়ে যায়। এই যে তাত্ত্বিক কথাগুলো বাউল গানের মধ্য দিয়ে আমাদের সামনে নিয়ে এসেছেন, সেই লোকগান মধ্যযুগের লোক সাহিত্যের অন্তর্ভুক্ত। আমরা যে হাসন রাজার গান শুনি, যে হাসন রাজার গানের মধ্য দিয়ে যে তাত্ত্বিক কথাগুলো এসেছে, বাউল গান অথবা শাহ আব্দুল করিমের যে গান ইদানিং গান, সেগুলোর রূপ আমরা দেখি। সেই বাউল গানের যাত্রাটি শুরু হয়েছিল মধ্যযুগের লোকগান হিসেবে। আর ভাদ্র মাসে বিশেষ এক ধরনের গান গাওয়া হতো, কলা গাছে রোপণ করে ভাদু গান, বাচ্চা ছেলেরা মেয়ে সেজে নেচে নেচে নৌকার মধ্যে গান গাইতো, ঘাটু গান। আমাদের লেটোর দলে কাজী নজরুল ইসলাম নিজেও ঘাটুর সদস্য হিসেবে, ঘাটু বালক হিসেবে নেচেছেন। আবার 12 মাসের দুঃখ বর্ণনার ব্যাপার, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে যে গম্ভীরা নানি দাদা নাতি বা নানা নাতির মধ্য দিয়ে যে দাদা হে নাতি হে দিয়ে যে এক ধরনের মানে প্রচারমূলক বা বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে যে গম্ভীরা রচিত হচ্ছে বিশেষ এক ধারা, বা ধোয়া গান যে বয়াতি গাইছে তার সাথে যে দোহার যারা তারা ধরছে, গাজীর গান, গাজী কালো চম্পাবতীর গান, এগুলো লোকগানের মর্যাদা পেয়েছে। আমরা এই যে লোকগানগুলো রয়েছে, তারপরে দেখি গীতিকা রয়েছে। গীতিকার মধ্যে ময়মনসিংহ গীতিকা, নাথ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এবং যে নাথ গীতিকা, এগুলো হলো প্রধান। আমরা নাথ গীতিকা সম্পর্কে নাথ সাহিত্যের আলোচনাতে বলেছি, প্রাচীন যুগ থেকে সেটি প্রচলিত রয়েছে। আর ময়মনসিংহ গীতিকার কথা তোমাদের যদি বলি, আমরা আমাদের বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ জায়গা হলো একেবারেই মানে কি বলবো মূল হুবহু এসেছে ময়মনসিংহ অঞ্চলের মানুষের জীবনযাপন, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের ভাষা লোক সাহিত্যের মধ্যে এসেছে ময়মনসিংহ গীতিকা।
ভূমিকা দিয়ে। কিশোরগঞ্জ এবং নেত্রকোনার যে হাওর অঞ্চল সেখানকার মানুষের কাহিনী এখানে ফুটে উঠেছে। কিছুটা সিলেট অঞ্চলের হবিগঞ্জের বানিয়াচঙ্গের যে দেওয়ান সোনাফরের কথা আমরা দেওয়ানা মদিনাতে পাই, শুরুর যে মহুয়াপালা সেখানে একেবারেই সাধারণ মানুষের মুখের কথাটি ফুটে উঠেছে। অনেকটা এরকম যে মহুয়া জলের ঘাটে যাচ্ছে, নদের চাঁদ আড়াল থেকে জমিদার নন্দন তাকে তার কাছে প্রেম কামনা করছে, বলছে জল ভরো সুন্দরী কন্যা জলে দিচ্ছ ঢেউ, হাসি মুখে কও না কথা সঙ্গে নাই মোর কেউ। এই যে দেখো একেবারেই গ্রামের মানুষ যেভাবে কথা বলে সেটাই সাহিত্যের মধ্যে জায়গা করে নেওয়া। বা ওই যে মধ্যযুগের নারীদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না, তার মনের মধ্যেও আকর্ষণ তৈরি হয়েছে নদের চাঁদের জন্য। মহুয়া হলো বেদে কন্যা, নদের চাঁদ হলো জমিদার পুত্র, সে তার নাচ গান দেখেছে, খেলা দেখেছে, লাঠি দিয়ে বাজি করেছে, সেগুলো দেখে তার মধ্যে তার প্রতি ভালো লাগা, যেটা অনুরাগ আমরা বলি, সেটা তৈরি হয়েছে। পূর্ব রাগ থেকে অনুরাগ। জলের ঘাটে তখনকার জল আনতে যেত বেদে মেয়েরা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, যেখানে থাকতো কিছুদিন সেখানে জলের ঘাটে জল আনতে যেত, সেখানে নদীর চাঁদে সে আগে থেকে অপেক্ষা করেছে। এখনকার মতো যে নায়ক নায়িকা বা প্রেমিক প্রেমিকার দেখা করার জায়গা যে আধুনিক সভ্যতায় যে নানান জায়গায় স্থির হয়েছে সেটা কিন্তু নয়, তখন জলের ঘাটেই দেখাটা হতো। সেই জলের ঘাটে যখন গিয়েছে তখন জলভর সুন্দরী কন্যা বলে ডাক দিয়েছে। কিন্তু ইয়ে তো মহুয়া তো মধ্যযুগের নারী, তার মনের মধ্যে নদের চাঁদের জন্য আকর্ষণ রয়েছে, প্রেম রয়েছে, কিন্তু সে কিন্তু সেটা বলতে পারছে না। তখন সে বলছে লজ্জা নাই, নির্লজ্জ ঠাকুর লজ্জা নাই রে তোর, গলায় কলসি বাইন্দা জলে ডুববা মোর। নদের চাঁদকে সে ধিক্কার দিয়েছে। এর জবাবে মহুয়া কিন্তু ঠিকই বলে, নদের চাঁদ বলেছে মহুয়াকে, জবাব দিয়েছে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গান, আমি ডুববা মরি। এই যে ডুববা শব্দ, গান শব্দ, এগুলো একেবারে লোকজ শব্দ। লোক সাহিত্যের এই বিষয়গুলো আমরা ময়মনসিংহ গীতিকাতে দেখি। আমরা মহুয়া মহুয়া চন্দ্রাবতীর দেশে আমরা দেখি লোক সাহিত্যগুলো বিকশিত হয়েছে। পূর্ববঙ্গ গীতিকা নামে আরেকটি গীতিকা রয়েছে, যেটা নিজাম ডাকাতের পালা, কাফনচূড়া ভেলুয়া সুন্দরীর কথা সেখানে বর্ণিত হয়েছে। এবং ডক্টর দীনেশ চন্দ্র সেন এই কাব্যগুলো সংগ্রহ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি ব্যবস্থাপনা, এবং আমরা এটির সাথে লোক সাহিত্যের সাথে যুক্ত হতে দেখেছি জসিমউদ্দিন এবং চন্দ্রকুমার থেকে। চন্দ্রকুমার নেত্রকোনার মানুষ ছিলেন, এবং মহুয়াপালা বা এই যে মলুয়াপালা বা কাজল রেখা, দস্যু কেনারামের পালা, এগুলো আমরা দেখছি গ্রন্থবদ্ধ হয়ে ময়মনসিংহ গীতিকা আকারে প্রকাশিত হয়েছে। আমরা এরপরে যদি যাই লোক গান বা লোক সাহিত্যের আলোচনার পরে আরেকটি সাহিত্যের ধারা রয়েছে মধ্যযুগে, সেটা হলো কবিওয়ালা ও শায়েরদের কথা। কবিওয়ালা ছিল যে সময়কালটি, সেই সময়কালটি নিয়ে একটু কথা বলার আছে। এই সময়টিকে ডক্টর হুমায়ুন আজাদ বলছেন দ্বিতীয় অন্ধকার। দ্বিতীয় অন্ধকার বলছেন এই ক্ষেত্রে যে আমরা মধ্যযুগের শুরুতে প্রথম অন্ধকার দেখেছি, যারা অন্ধকার যুগ বলেন সেই সময়টাকে 1201 থেকে শুরু করে 1350 150 বছর, সেই 150 বছরের যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চার ক্ষেত্রে কোন সাহিত্য শূন্যতা দেখা যায়, সেটাকে প্রথম অন্ধকার বলছেন। আর এই যে 1760-এ অন্নদামঙ্গল কাব্য, যেটি ভারতচন্দ্র রায়গুণাকর রচনা করেছিলেন, তারপরে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত যে 100 বছর, এই 100 বছরে তেমন কোন সাহিত্য সৃষ্টি, উল্লেখযোগ্য শিল্পমান সমৃদ্ধ, শিল্প গুণ সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় না বলে এই সময়টাকে দ্বিতীয় অন্ধকার বলেছেন তিনি। কিন্তু এখানে 1830-এর দিকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে পাওয়া যায়। তিনি সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে ইংরেজদের আগমনের ফলে যে আধুনিকতা, গদ্য সাহিত্যের চর্চা, এসব বিষয় কাব্যের মধ্যে তিনি দেখানোর চেষ্টা করেছেন। নারী সাহিত্য বা নারী শিক্ষার ব্যাপারগুলো এখানে ফুটিয়ে তুলেছেন। তো এই যে তারপরেও 1760 থেকে যে 1830, এই যে অবক্ষয় যুগ বা 1760 থেকে 1860 পর্যন্ত 100 বছর, এটাকে ডক্টর আনিসুজ্জামান বলছেন ক্রান্তিকাল বা সংকটময় অবস্থা, সৈয়দ আলী হাসান বলছেন প্রায় শূন্যতার যুগ, আবার কেউ কেউ বলেছেন যুগের সন্ধিক্ষণ। এই যে সময়কালটি, এই সময়কালের যে সাহিত্য, সেখানে দুই ধরনের সাহিত্য দেখা যায়। সনাতন ধর্মীয়রা এক ধরনের স্বল্প প্রতিভা কিছু কবি গান রচনা করেছেন, তাদেরকে কবিওয়ালা বলা হয়। তাদের রচিত যে সাহিত্য সেটাকে কবি গান বলা হচ্ছে। আবার মুসলমানদের রচিত যে সাহিত্য সেটাকে বলা হচ্ছে শায়েরদের রচিত সাহিত্য। দুভাষী পুঁথি বা পুঁথি সাহিত্য আমরা দেখি, সেখানে তারা প্রেম কাহিনী যেরকমের বর্ণনা করেছেন, পীর মাহাত্ম্য জ্ঞাপক কাহিনী রয়েছে, যুদ্ধ কাব্য রয়েছে, সেগুলো বর্ণনা করেছেন। তো কবিওয়ালাদের মধ্যে তাদের দেখা যায় যে বৈশিষ্ট্য, সেটা অশিক্ষিত, অল্প শিক্ষিত ছিলেন, তারা স্বভাব কবি। মঞ্চের মধ্যে দুই দিকে দুই কবি দল দাঁড়িয়ে কবি তাৎক্ষণিকভাবে কাব্য রচনা করতেন, এটা তার কৃতিত্ব। কিন্তু যেসব শব্দচয়ন, যেসব উপমা ব্যবহার করেছেন, সেগুলো দেখা গেছে যে সাহিত্যের যে উন্নত মানের পর্যায়ে পৌঁছেনি, যে কারণে পৌরাণিক বিষয় বা সামাজিক বিষয়, সমসাময়িক ঘটনা নিয়ে তারা কাব্য রচনা করেছেন। আবার শায়েররা
প্রণয় পাখানি ইতিহাস আশ্রিত কল্পকাহিনী, যুদ্ধ কাহিনী এগুলো বর্ণনা করেছেন। তো এটা বর্ণনা করার যে কারণটি, শিল্পমানের যে ব্যাপারটি, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন আমরা যেরকম দেখেছি 1201 থেকে 1350 150 বছরের সাহিত্য সৃষ্টিতে এক ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে বলা হয়, এখানেও রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। 1757 তে পলাশীর যুদ্ধ হয়েছে, আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে এবং অস্তমিত হওয়ার পরে যে ব্যাপারটি ঘটেছে যে আমাদের 1765 লর্ড ওয়েলেসলি আগমন ঘটেছে, 1770 লর্ড ক্লাইভ দেওয়ানি লাভ করেছেন, রাজস্ব আদায়ের ঘাটতি নিয়েছেন, কিন্তু অন্যদিকে মুঘল বাদশারা তাদের শাসনটি কিন্তু এখানে পরিচালিত করেছে। দ্বৈত শাসন ব্যবস্থা দেখেন মানুষের মধ্যে এক ধরনের সংকট, মানসিকতার সংকট, বিকাশের সংকট তৈরি করেছে এবং একটি মন্বন্তর বা একটি হাহাকারের সময়, মানে দুর্ভিক্ষের সময় 1176 বঙ্গাব্দে বা 1770 খ্রিস্টাব্দে হয়েছে। ওয়েলেসলির দৃঢ়তায় দেখা গেছে ইংরেজরা তাদের সাহিত্য আধিপত্য স্থাপন করেছে। 1793 খ্রিস্টাব্দে দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত তারা করতে পেরেছেন, রায়তদের ভূমিহীন করে দিয়েছেন, দরিদ্র কৃষকদেরকে। এবং 1835 দেখা গেছে রাজভাষা হিসেবে ফার্সি বিলুপ্তি সাধিত হয়েছে। এর মধ্য দিয়ে যে সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, সাহিত্য ক্ষেত্রেও দেখা গেছে এক ধরনের অস্থিরতার ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সাহিত্য শূন্যতার সময়ে কবিওয়ালা এবং কবি গান, কবির লড়াই সংগঠিত হয়েছে এবং সেখানে কবি গান বা কবির লড়াই দেখা গেছে এক মঞ্চে দুই দিকে, এদিকে একটা দল, ওইদিকে একটা দল, একটা বিষয় নিয়ে অনেক বিতর্কিত বিষয়, নারী বড় না পুরুষ বড়, ডিম আগে না মুরগি আগে, এরকম নানান ধরনের বিতর্কিত বিষয় নিয়ে তারা লড়াই করেছে। প্রথম দল যারা গান নিজেরা গেয়েছে এবং গিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে, সেই প্রথম দলের গানকে বলা হতো চাপান। আবার দ্বিতীয় দল যারা জবাব দিয়েছে তাদেরকে বলা হতো উত্তর। এবং এই যে কবি গান ছিল, এগুলো প্রকারভেদের মধ্যে আমরা দেখি তরজা, ঝুমুর, আখড়াই, হাফ আখড়াই, এরকমের ব্যাপারগুলো রয়েছে। আমরা কবি নামে একটি বিখ্যাত উপন্যাস দেখি তারাশঙ্করের, যেখানে নিতাইয়ের কথা বলা হয়েছে, জীবন এত ছোট কেন, সেখানে নিতাইয়ের যে কথা, জীবন কাহিনী বর্ণিত হয়েছে, সেখানে কবি গানদের জীবন কথা আমরা পাই। আমরা অ্যান্টনি ফিরিঙ্গির যে সিনেমা হয়েছে সেখানে দেখি যে মহাকালের বিখ্যাত যে নায়ক উত্তম কুমার অ্যান্টনি ফিরিঙ্গির ভূমিকায় অভিনয় করেছেন। আমরা এই যে কবিওয়ালাদের সম্পর্কে বিভিন্ন গবেষকের মূল্যায়ন রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন এরকম, তিনি বলছেন ইংরেজদের নতুন সৃষ্ট রাজধানীতে পুরাতন রাজসভা ছিল না, পুরাতন আদর্শ ছিল না। তখন কবির আশ্রয়দাতা রাজা হইল সর্বসাধারণ নামক এক অপরিণত স্থূলায়তন ব্যক্তি এবং সে হঠাৎ রাজার সভায় উপযুক্ত গান হইল কবির দলের গান। রবীন্দ্রনাথ বলছেন যে হঠাৎ রাজা, স্থূল রুচির যে মানুষ, তিনি তো এসব খিস্তি খেয়েও পছন্দ করবেন, সেটাই হয়েছে। এবং কবি গানগুলোতে বন্দনা হতো, গুরুদেবের গীতি হতো, সখী সংবাদ হতো, বিরহ, যে রাধা বিরহের গান থাকতো, আর খিস্তি খেয়েও এই যে আক্রমণ করা, অশ্লীল শব্দ প্রয়োগ করে, এই ব্যাপারগুলো তখন ছিল। খিস্তি খেয়ের ব্যাপারগুলো আমরা দেখেছি। ধোয়া, চিতান, পট ধোয়া, এগুলো কবি গানের সাথে সম্পৃক্ত। প্রধান গান একটা থাকতো, তার সাথে দু তিন চরণের একটা ছোট গান থাকতো, যেগুলো ধোয়া, পট ধোয়া হিসেবে ব্যবহৃত হতো। কবি গানের জন্মটা হয়েছে শান্তিপুরে, কবি গানের জন্মস্থান, এবং শান্তিপুর থেকে হুগলি চেচুয়া হয়ে এই কবি গান বিপুল বিস্তৃতি পেয়েছে বাংলা সাহিত্যে এবং বৈচিত্র্যময় বিষয় নিয়ে এসেছে। কিন্তু ভবানী বিষয়ের বর্ণনা আমরা দেখতে পাই সেখানে বেশি। এই কবিওয়ালাদের মধ্যে যারা কৃতিত্ব, মানে যাদের নাম পাওয়া যায়, তাদের মধ্যে গুজদা গুই, নামগুলোই কিরকম, গুজদা গুই, ভবানী বেনে, রাসুল নৃসিংহ, হরু ঠাকুর, কেষ্টামুচি, নিতাই বৈরাগী, রাম বসু, গোলাম ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, শ্রীধর পাঠক, নীলমণি পাটনি, বলরাম বৈষ্ণব, রামসুন্দর শেখরা প্রমুখদের নাম পাওয়া যায় যারা কবি গান রচনা করেছেন। তো এই যে কবি গান যারা রচনা করেছেন তাদের মধ্যে হরু ঠাকুর, গোলাম ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি এবং নিধু বাবু, বিশেষ করে নিধু বাবুর কথাটি আমরা বলবো। নিধু বাবু, তার নাম ছিল রামনিধি গুপ্ত এবং তিনি টপ্পা গান রচনা করেছিলেন। টপ্পা গান মূলত হিন্দিতে হয়ে থাকে, সেই হিন্দি গানের অনুকরণে তিনি টপ্পা গান রচনা, টপ্পা গানের জনক হিসেবে রামনিধি গুপ্ত বা নিধু বাবুকে বলা হয়ে থাকে। তোমরা একের প্রশ্নে এই বিষয়গুলো মাথায় রাখবে। নিধু বাবুর একটি বিখ্যাত গান রয়েছে, ভাষার প্রতি, দেশের প্রতি মমত্ববোধ যেখানে প্রকাশিত হয়েছে, সেখানে তিনি লিখেছেন, নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আসা, কত নদী সরোবর কিবা পঞ্চাতকের, ধারাজল বিলে কবু হচ্ছে কি তৃষা। এই যে দেশের প্রতি, ভাষার প্রতি মমত্ববোধ, সেটি তাকে বাঁচিয়ে রাখবে অনেকদিন। আর শায়েরদের রচিত যে পুঁথি, যেটা দুবাসী পুঁথি বা বটতলার পুঁথি হিসেবে সস্তা কাগজে বটতলায় বসে এগুলো গাওয়া হতো মানুষকে আনন্দ দেওয়ার জন্য, প্রেম বিষয়ক ইউসুফ জুলেখা, সয়ফুলমূলক, বদির জামাল বা লাইলি মজনু বলে বকালি, এগুলো যেমন ছিল। যুদ্ধ বিষয়ক জঙ্গনামা রচিত হয়েছে, পীর আমির হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ, এগুলো রচিত হয়েছে। পীর পাঁচালীদের যে গাজী কালো চম্পাবতী বা সত্যপীরের পুঁথি, এগুলো রচিত হয়েছে। ইসলাম ধর্মের কাসাসুল আম্বিয়া, তাসকিরাতুল আউলিয়া, হাজার মশাল, হাজার মশলা, ধর্মীয় রীতিনীতির কথা ওইখানে প্রচারিত হয়েছে। এবং এই ধরনের প্রধান কবি হলেন, এই যে পুঁথি সাহিত্যের প্রধান কবি হলেন ফকির গরিবুল্লাহ, সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রেষ্ঠ কবি, এবং তার মতো পদ রচনা করেছেন সৈয়দ হামজা। তাহলে আমরা কবিওয়ালা এবং শায়েরদের মধ্যে যে যারা প্রধান ছিলেন তাদের কথা আমরা জানতে পেরেছি। তাহলে আজকের যে আলোচনা,
এই আলোচনা থেকে আমরা কি কি পেয়েছি? আমরা নাথ সাহিত্য পেয়েছি, নাথ ধর্ম পেয়েছি, আদিনাথের কথা জেনেছি, আর শিব গৌরী মীননাথ গোরক্ষনাথ হারিপা তাদের কথা, তাদের যে লক্ষ্য মোক্ষ লাভ করা সেটার জন্য মহাজ্ঞান পক্ষদেহের কথা আমরা জেনেছি, গোরক্ষ বিজয়ের সংক্ষেপে কাহিনী জেনেছি, ময়নামতির গান জেনেছি, কবিদের পরিচয় পেয়েছি, কাব্য রচনা কাল আবিষ্কার এবং প্রকাশনা সম্পর্কে জেনেছি। তারপর জেনেছি মর্সিয়া সাহিত্য, সেই ধারার কবি এবং কবিদের পরিচয়। আমরা জেনেছি লোক সাহিত্য, লোক সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখার কথা। এই যে ধাঁধা, প্রবাদ, প্রবচন, ডাক, খনার বচন, এগুলো নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো। ডাক ও খনার বচন যেটি, সেটাতে আমরা দেখেছি যে ডাক নামের একজন সিদ্ধ পুরুষ ধর্মীয় মানে গৃহস্থালী কাজ, কৃষি সমাজের যে জীবনযাপন সেটার সম্পর্কে এক ধরনের প্রবাদ বাক্যের মতো কথা বলেছেন। খনার বচন, খনা নামী এক বিদুষী নারী কৃষিজীবী মানুষদেরকে পরামর্শ দিয়েছেন, যেখানে ওই যে কলা রুই নাকে টোপাত তাতেই কাপড় তাতেই ভাত, অথবা উনা ভাতে দুনা বল, অধিক ভাতে রসাতল, এই যে কথাগুলো এগুলো ডাকক খনার বচন নামে মধ্যযুগে এসেছে। আমরা জেনেছি কবি হলো শায়রদের কথা, এবং টপ্পা গান পুঁথি সাহিত্য সম্পর্কেও তোমাদের একটি ধারণা হয়েছে। এই আলোচনা থেকে যেসব প্রশ্ন হতে পারে সেটির একটি তালিকা এখানে রয়েছে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আকারে। এবং এই আলোচনার বাইরেও যদি তুমি আরো বেশি জানতে চাও, তাহলে যে বইগুলো থেকে তুমি সহযোগিতা নিতে পারো তার একটি তথ্যসূত্র আকারে তোমার সামনে এখানে উপস্থাপিত হয়েছে। আমার বিশ্বাস তোমরা যদি ক্লাসটি মনোযোগের সাথে শ্রবণ করো এবং তুমি যদি যে তথ্যসূত্র দেওয়া আছে সেই তথ্যসূত্রের উপর একটু কাজ করো, বইপত্র তুমি সংগ্রহ করতে পারো, পড়তে পারো, এখন তো নেটে সার্চ দিলেও পাওয়া যায়, সেটা দিয়েও তুমি তোমাকে সমৃদ্ধ করতে পারবে বাংলা সাহিত্য সম্পর্কে। তো আমরা একেবারে যুগ বিভাগ থেকে শুরু করে আজকের এই আলোচনা পর্যন্ত 10টি ক্লাসের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগের যে বিস্তৃত পরিসর সেটিকে যতটা সম্ভব সীমিত সময়ের মধ্যে তোমাদের সামনে উপস্থাপনের আমি চেষ্টা করেছি। আশা করি তোমরা এই 10টি ক্লাস যদি ধারাবাহিকভাবে মনোযোগের সাথে শ্রবণ করো, বাংলা সাহিত্যের ইতিহাসে যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্য রয়েছে, যুগ বিভাগ সহ যে আলোচনা, সেই আলোচনা তোমাদের উপকারে আসবে, তোমাদের জীবনের জন্য, তোমাদের ভাবনার জন্য, তোমাদের জীবিকার জন্য এটি সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। সেই আশাবাদ ব্যক্ত করে আবারও তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি, এবং এরকমের একটি মহতী উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা এই সুযোগটি করে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো কোর্সে, অন্য কোনো সময়ে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।